আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট যে ভিডিওটি সেটার জন্য। আচ্ছা, আজ মূলত হচ্ছে কথা বলবো, আশা করি টপিক আপনারা ডেসক্রিপশন দেখে বুঝেই গিয়েছেন। তা আজ হচ্ছে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অন্তর্ভুক্ত বা অধিভুক্ত যে ৭টি কলেজ আছে সেটার ভর্তি যে প্রক্রিয়া সেটা কি 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 ইউনিটে পরীক্ষা হতে পারে, তারপর হচ্ছে কত নাম্বারে পরীক্ষা হবে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং আছে কি না, তারপর হচ্ছে আপনার কোন কলেজটা মূলত কোথায়, এই বিষয় নিয়ে হচ্ছে আজকে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতেই আমি হচ্ছে আপনাদের বুক লিস্ট সহ আলোচনা করব, অর্থাৎ যে বইটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে ৭ কলেজের পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে। আর শুরুতেই আমি জানিয়ে রাখি আপনাদের, ৭ কলেজের পরীক্ষা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার মধ্যে তুলনামূলক অন্যান্য পরীক্ষা থেকে যদি তুলনা করেন এই পরীক্ষাটা, এটা হচ্ছে সবচাইতে সহজ পরীক্ষা। এখানে সিট পাওয়াটা তুলনামূলক সহজ অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা, অর্থাৎ যদি পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষার কথা যদি বলেন, পাবলিক, গুচ্ছ, তারপরে হচ্ছে বিইউপি, এগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে কি আপনার ৭ কলেজের পরীক্ষা এমনও হচ্ছে সবার লাস্টে হচ্ছে, তো অনেক পর্যাপ্ত সময় পাওয়া যায়, পাশাপাশি প্রশ্নগুলো আপনার নর্মাল ক্যাটাগরিরই আসে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, শুরুতেই আমরা হচ্ছে জেনে নিচ্ছি মূলত সবার প্রথম যে প্রশ্নটা, যেটা আপনাদের মাইন্ডে অনেকেরই আসে, যারা জানেন না সে বিষয়টা আমি জানিয়ে দিই, যেটা হচ্ছে যে ঢাবি অধিভুক্ত যে ৭টি কলেজ, কোন ৭টি কলেজ, এটা আমি অলরেডি লিস্ট করে রেখেছি। তো প্রথমেই আসতেছে, আমি র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছি, ঠিক আছে। তো ছেলেদের জন্য সবচেয়ে ভালো র্যাঙ্কের ফার্স্টে আছে হচ্ছে ঢাকা কলেজ, ঠিক আছে। ওকে, তো মোটামুটি এটার ব্যাপারে আশা করি অনেকেই জানেন। তো ঢাকা কলেজ তো অনেক কাছেই আছে, ঢাকা নিউ মার্কেটের পাশেই। ওকে, আর পরবর্তী মেয়েদের কলেজের মধ্যে সবার ফার্স্ট র্যাঙ্কেই আছে হচ্ছে ইডেন মহিলা কলেজ, ঠিক আছে। দুইটা কলেজই অনেক মোটামুটি ভালোই ফেমাস। তো সবগুলোই হচ্ছে সরকারি, হ্যাঁ। আর সরকারি কলেজে আশা করি আপনারা ফি এর ব্যাপারেও জানেন, খরচ থেকে শুরু করে মোটামুটি সব কিছুই কম, ঠিক আছে। আর ৭ কলেজেও যারা যারা চান্স পাবেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন, আপনাদের যত দূরেই হোক না কেন ক্যাম্পাস, ঠিক আছে। কেন বলতেছি, কারণ এই ঢাবির যে ৭ কলেজ যেটা রয়েছে সেটার মানে সাজেশন না, দুঃখিত, সেটার যে সার্টিফিকেট সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হবে। তো সার্টিফিকেটের অবশ্যই ভ্যালু রয়েছে ৭ কলেজের থেকে। ওকে, ইভেন হচ্ছে প্রশ্নটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ। আর ৩ নম্বরে আসতেছে র্যাঙ্কিংয়ে, সেটা হচ্ছে শহীদ তিতুমীর কলেজ, ঠিক আছে। তিতুমীর কলেজ মোটামুটি এটাও ভালোই র্যাঙ্ক আছে। আর এরপর ৪ নম্বরে আমি এখানে অবস্থান করেছি হচ্ছে মিরপুর সরকারি বাংলা কলেজ, হ্যাঁ। কারণ হচ্ছে এই ৪টা কলেজের মধ্যেই মোটামুটি লেভেলের ভালো ক্লাস হয়, ঠিক আছে। পাশাপাশি বদরুন্নেসাও নিতে পারেন, অর্থাৎ এই যে প্রথম যে ৫টা কলেজ আছে চেষ্টা করবেন এই প্রথম ৫টার মধ্যেই থাকার, ঠিক আছে। এখন আমি বাকি যে ২টা রয়েছে সেগুলো আমি এটা মানে কি বলে এটা ইগনোর করতেছি না, তবে হ্যাঁ এটার তুলনামূলক যদি করি, মানে একটু তুলনা যদি করি, তাহলে প্রথম যে ৫টা কলেজ আছে এটা ভালো, ঠিক আছে। সার্ভিসের কথা যদি বলি তাহলে অবশ্যই ৫টা কলেজ, প্রথম ৫টা কলেজ অর্থাৎ ঢাকা, ইডেন, তারপরে শহীদ তিতুমীর, মিরপুর আর বেগম বদরুন্নেসা, এই ৫টা কলেজ অনেক ভালো, ঠিক আছে। বেগম বদরুন্নেসা আর ইডেন কলেজ দুইটা হচ্ছে একদমই মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য শুধু ঢাকা কলেজ আছে, ঠিক আছে। অর্থাৎ ছেলেদের জন্য অপরচুনিটি আছে যদি বলি, ২টা কলেজ ছেলেদের জন্য বাদ দিতে হবে, ছেলেদের জন্য আছে হচ্ছে ৫টা কলেজ টোটাল। আর ৬ নম্বরে রাখছি হচ্ছে আমি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। কারণ এইটা কেন রাখতেছি, এটার পেছনে অনেক কারণ আছে। কারণ শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুলে যারা মোটামুটি লেভেলের ক্লাস করতে চান, কারণ ক্লাস তেমন একটা নিয়মিত না এখানে, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে বাধ্যতামূলক। ওকে, আচ্ছা, তো যদি ক্লাস না করার যদি ইচ্ছা থাকে কারোর, যদি এরকম হয়, তাহলে শহীদ সোহরাওয়ার্দী, কবি নজরুল এটা ভালো হবে তাদের জন্য। বাট হ্যাঁ, তারা এরকম চান যে না আমার ক্লাসও লাগবে, প্লাস টিচাররা যেন নিয়মিত ক্লাস নেয়, নিয়মিত আমি ক্লাসে যাব, পড়ার মধ্যে থাকবো, তাহলে প্রথম ৫টাতেই হওয়ার চেষ্টা করবেন চান্স, ঠিক আছে। তো পরীক্ষা একটু যত ভালোভাবে দিবেন তত আপনার র্যাঙ্ক তত আগায় থাকবে, ঠিক আছে। আর চিন্তার কোনো কারণ নেই, কয়টা সিট আছে না আছে এগুলো নিয়েও আমরা আলোচনা করব। ওকে, সো এখন পরবর্তী যে প্রশ্নটা আছে সেটাতে একটু আমরা যাচ্ছি, তো যেটা খুবই কমন প্রশ্ন। ওকে, তো আমরা সেকেন্ড স্লাইডে যাচ্ছি।
ওকে, সো আমরা চলে এসেছি সেকেন্ড স্লাইডে, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোন কোন ইউনিটে মূলত পরীক্ষা হয় সাত কলেজের জন্য। তো এটা একটু জেনে নেই। মূলত হচ্ছে আপনার এইচএসসিতে যে ইউনিট রয়েছিল, অর্থাৎ এইচএসসিতে আপনি যে বিভাগের স্টুডেন্ট ছিলেন, অর্থাৎ এটা সায়েন্স, কমার্স, আর্টস যে বিভাগের স্টুডেন্ট থাকেন না কেন, আপনাকে সেই ইউনিটেই কিন্তু পরীক্ষা দিতে হবে, এর বাইরে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। অর্থাৎ যেমন ইউনিভার্সিটির পরীক্ষাগুলো যেগুলো, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষাতে যেমন সুযোগ থাকে যে আপনি চাইলে হচ্ছে কমার্সদের মানে কমার্সদের সাথেও পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। আবার যদি আপনি চান আর্টসের সাথেও পরীক্ষা দিতে, সেটাও পারবেন। বাট সাত কলেজের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। আপনি যে গ্রুপে ইন্টার আপনি শেষ করেছেন অর্থাৎ কলেজ, সেটাতেই আপনাকে পরীক্ষা দিতে হবে সাত কলেজে। ওকে, আর সায়েন্স, কমার্স, আর্টস আর আলিম শ্রেণীর ক্ষেত্রেও সেম, ঠিক আছে। ওকে, আর যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, যেটা অলরেডি হচ্ছে আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে ওকে, সেটা হচ্ছে এই যে এটা, এই বিষয়টা যে গার্হস্থ্য অর্থনীতি যে কলেজটা আছে, কারণ অনেকেই এরকম স্টুডেন্ট রয়েছেন যারা আপনারা ইন্টার কিন্তু কমপ্লিট করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে, বা অনেকে এটাকে হোম সায়েন্সও বলে, হোম ইকোনমিক্স। হ্যাঁ, আচ্ছা, তো এই ক্যাটাগরির যে স্টুডেন্টরা রয়েছেন তাদের কিন্তু বিজ্ঞান বিভাগের সাথে কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে অনেকেই গোলায়া ফেলেন, বিশেষ করে অনেক স্টুডেন্ট দেখি কনফিউজ থাকে যে গার্হস্থ্য অর্থনীতি পড়ে সে আর্টস নিয়ে প্রিপারেশন কিন্তু নেয় না। আর্টস কিন্তু গার্হস্থ্য অর্থনীতি কলেজের কিন্তু সাবজেক্ট না। কারণ আপনাদের যেগুলোই সাবজেক্ট রয়েছে, যেমন খাদ্য পুষ্টি, তারপরে আপনার শিশুর বিকাশ, এই সেই, এগুলো হচ্ছে সায়েন্স রিলেটেড সাবজেক্ট। তো আপনারা বিজ্ঞান বিভাগের সাথেই কিন্তু পরীক্ষা দিতে হবে। তো সাত কলেজ যদি সিট পেতে চান তাহলে বিজ্ঞানের জন্যই প্রিপারেশন নেবেন, ঠিক আছে। আর সায়েন্সের যারা রয়েছেন তাদের জন্য কোনো কথাই নেই, ঠিক আছে। আর পরীক্ষা কি বিষয়ে না হবে, আর কয়টা বিষয় হবে না হবে, কি হবে, কয়টা নাম্বার, মানে কি কি বিষয়ে কি কয়টা নাম্বার থাকবে, এই সবগুলো নিয়ে আমি আলোচনা করবো, সমস্যা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন যে গার্হস্থ্য অর্থনীতি কলেজের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগ থেকেই প্রিপারেশন নিতে হবে। ওকে, তো যাই হোক, আমরা এখন তৃতীয় স্লাইডে যাই, যেটা আপনাদের আস্তে আস্তে আপনারা সকল প্রশ্নের উত্তর দিতে আমি চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো তৃতীয় স্লাইডে যাচ্ছি, পরবর্তী প্রশ্নে। আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কি বিষয়ে পরীক্ষা হবে, তারপরে হচ্ছে মান বন্টনটা কিভাবে হবে এবং আবেদন যোগ্যতা, ঠিক আছে। আর শুরুতেই যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জেনে নেওয়া, সেটা হচ্ছে অনেক বড় একটা সাত কলেজের এক্সামের ক্ষেত্রে সবচেয়ে বড় সুখবর যেটা, সেটা হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নাই। কারণ মোটামুটি আমরা সকলেই জানি যে বেশিরভাগ পরীক্ষাতেই হচ্ছে নেগেটিভ মার্কিং থাকে, অর্থাৎ আপনি যদি কোনো ভুল অ্যান্সার যদি করেন তাহলে সেটার ক্ষেত্রে যেই নাম্বারগুলো আপনার হয়েছে, অর্থাৎ যেগুলো আপনি সঠিক দাগিয়েছেন, সেখান থেকে আপনার নাম্বার কাটা যায়, ঠিক আছে। তো এই সিস্টেমটা হচ্ছে নেই সাত কলেজের পরীক্ষাতে। অর্থাৎ আপনি কোনো প্রশ্নই আপনি ছেড়ে আসবেন না, সহজ ভাষায়, ঠিক আছে, যেটাই হোক দিয়ে আসবেন। ওকে, সেটা হোক আর নাই হোক অবশ্যই দিয়ে আসবেন, ঠিক আছে। আচ্ছা, আর পরীক্ষার যে ধরন সেটা অবশ্যই হবে এমসিকিউতে। আর এইটা যারা বিজ্ঞান বিভাগে রয়েছেন তাদের ওই যে যেমন পাবলিক ইউনিভার্সিটিতে যেমন ভাবে পরীক্ষা হয় পাবলিক গুচ্ছ এটার জন্য, ঠিক সেম ভাবে পরীক্ষা হবে। অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে হচ্ছে এটা, এই দুইটা সাবজেক্ট থাকবে বাধ্যতামূলক। জীববিজ্ঞান, গণিত থেকে যে কোনো একটি কোয়েশ্চেন দাগাবেন, আর ফোর্থ সাবজেক্ট বাংলা বা ইংরেজির মধ্যে যে কোনো একটি, ঠিক আছে। থার্ড এবং ফোর্থ সাবজেক্টের মধ্যে চয়েসের ব্যাপার রয়েছে, ঠিক আছে। আর প্রথম দুইটা তো বাধ্যতামূলক। তো এই চারটা সাবজেক্টে হবে পরীক্ষা, আর প্রতিটা বিষয়ে 25 করে নাম্বার থাকবে, ঠিক আছে। 4 25 100, এই 100ই হবে টোটাল আপনার যে পরীক্ষা 100 মার্কের মধ্যে। সবগুলো পরীক্ষাই হবে আপনার 100 মার্কের উপরই, ঠিক আছে। আর মানবিকে যারা রয়েছেন আর্টসের, সেটা হচ্ছে মোটামুটি সকলেই জানে, এটা সব ক্ষেত্রেই সেম। আপনাদের সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, তিনোটার মধ্যেই হচ্ছে আপনার বাংলাতে 25 নাম্বার থাকবে, ইংরেজিতে 25 এবং সাধারণ জ্ঞান থাকবে 50টা। এখানে অবশ্যই সাম্প্রতিক পড়াটা জরুরি অনেক, কারণ সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে এখানে। হ্যাঁ, ওকে, বাট হ্যাঁ, আপনারা বিশেষ করে আর্টস থেকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একটু বাড়তি টিপস দিয়ে দিই আমি, সেটা হচ্ছে আপনারা গ্রুপ সাবজেক্ট, বিশেষ করে ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, ঠিক আছে। আমি আবার বলতেছি, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, এই চারটা বিষয় একটু গুরুত্ব দিবেন ইন্টারের গ্রুপ সাবজেক্ট থেকে, কারণ এখান থেকে অনেক সময় প্রশ্ন কিন্তু আসে সাধারণ জ্ঞানে, ঠিক আছে। আর আইসিটি মোটামুটি আসে, আইসিটিটা, হ্যাঁ, আইসিটি থেকে একটা দুইটা আসে প্রশ্ন, বাট খুবই বেসিক আসবে। হ্যাঁ, যেগুলোই আসবে ইতিহাসে এত অ্যাডভান্স না। আপনাদের গ্রুপ সাবজেক্ট থেকে বা আইসিটি থেকেও যদি প্রশ্ন আসে
অনেকে ভয় পায় যে হচ্ছে আইসিটি থেকে কি না কি প্রশ্ন আসে, আইসিটি থেকে কোনো আনকমন প্রশ্ন করবে না, মানে নর্মাল লজিক গেট হতে পারে বেসিক বিষয়, আবার হচ্ছে আপনার এইচটিএমএল এর বেসিক বিষয় থেকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে সাধারণ জ্ঞানের বিষয়। আর এরপরে আসতেছে হচ্ছে কমার্স অর্থাৎ সি ইউনিট। সি ইউনিটের কথা যদি বলি তাহলে বাংলাতে থাকতেছে 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, হিসাব বিজ্ঞানে 20, ব্যবস্থাপনায় 20 এবং হচ্ছে ফিনান্স বা মার্কেটিং থেকে যে কোনো একটি বিষয়ে দাগাতে হবে। তো সবগুলোতে 20 নাম্বার করে, 5-20-এ 100 নাম্বার, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমি বলি যে আপনাকে এখন পাস কততে, এটা যদি আমি বলি, সাধারণত হচ্ছে আপনাকে পাস যদি করতে হয় তাহলে অবশ্যই 40 রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নির্ভর করে রেজাল্টের উপর অধিকাংশই, বাট হ্যাঁ 30 বা 40 এরকম হচ্ছে পাসিং মার্ক থাকে, ঠিক আছে। কোনো ইন্ডিভিজুয়াল কোনো নেই, ঠিক আছে, যে আপনাকে ইংলিশের এতই থাকতে হবে এই সেই, ইন্ডিভিজুয়াল কোনো পাস নেই। মোটের মধ্যে, মোট 100-র মধ্যে যদি আপনি 30 বা 40 যদি পান, বেশিরভাগ ক্ষেত্রে 35 বা 40 এরকমই রাখে পাস মার্কটা, ঠিক আছে। এটা কর্তৃপক্ষের উপর নির্ভর করবে, ঠিক আছে, 7 কলেজের। বাট হ্যাঁ নর্মালি 30 থেকে 40-এর মধ্যেই থাকে পাসিং মার্কটা। তো আশা করি বুঝতেই পেরেছেন তো কত পেলে পাস। তো 30 থেকে 40%। আর মোটামুটি কত পেলে সিট একটা কনফার্ম থাকে, এইটা যদি আমি একটু বলি তাহলে 100 মার্কের মধ্যে আপনি চেষ্টা করবেন অ্যাটলিস্ট 70+ রাখার। হ্যাঁ, 70+ যদি রাখেন তাহলে আপনার মোটামুটি ভালো কলেজগুলো আসবে, যেমন ইডেন কলেজ রয়েছে, এরপর হচ্ছে ছেলেদের জন্য ঢাকা কলেজ, তারপরে হচ্ছে আপনার তিতুমির, এগুলো ভালো ভালো যে প্রথম যে 5টা কলেজ যেটা আমি বললাম, যদি 70+ রাখতে পারেন তাহলে আসবে। এছাড়াও আপনি যদি 50-60-এর মতো যদি রাখতে পারেন তারপরেও কলেজ আসবে, তবে বিশেষ করে লাস্টের কলেজগুলো আসার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে। যদি ভালো কলেজে যদি পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে 70+ রাখার চেষ্টা করবেন। আর এই পরীক্ষায় মোটামুটি লেভেলেরও যদি আমি যদি বলি যে মোটামুটি লেভেলেরও যদি আপনার প্রিপারেশন থাকে, তবুও 70+ পাওয়া কোনো আহামরি কিছু না, কারণ আপনাদের অনেক এইচএসসি থেকেও অনেক প্রশ্ন আসে এখান থেকে, ঠিক আছে। কারণ প্রতি বছর কিন্তু প্রশ্নটা রিপিট হয়, তো এটা অনেক গুড নিউজ। তো প্রশ্ন ব্যাংকও যদি আপনি সলভ করতে পারেন তাহলে এখান থেকে আপনার প্রশ্ন ব্যাংক থেকে আপনার 60 থেকে 70% নাম্বার ওইখানে কমন পাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসি হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আবেদন যোগ্যতা। এখন আবেদন যোগ্যতাটা কত এটা একটু জেনে নিই। বিজ্ঞান বিভাগের চতুর্থ বিষয় সহ আপনাকে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে অবশ্যই 7 থাকতে হবে, 7 বা 7-এর উপরে। ওকে, তো এই হচ্ছে বিজ্ঞানের বিষয় গেল বিজ্ঞান বিভাগের। এরপরে যারা মানবিক রয়েছেন, অর্থাৎ এখানে কিন্তু এই যে যারা গার্হস্থ্য অর্থনীতি কলেজ আছেন তাদেরও কিন্তু কি হবে, এসএসসি এইচএসসি দুইটা মিলিয়ে 7 থাকতে হবে, ঠিক আছে, চতুর্থ বিষয় সহ। আচ্ছা, এরপরে হচ্ছে মানবিক, মানবিকের 4 সাবজেক্ট সহ লাগবে 6, অর্থাৎ সবচেয়ে কম পয়েন্ট লাগে হচ্ছে মানবিক, ঠিক আছে। এখন এসএসসি তে সর্বনিম্ন কত হতে হবে, এইচএসসি তে সর্বনিম্ন কত হবে, এইটার কোনো কন্ডিশন নাই। অর্থাৎ আপনার যদি এরকম হয় যে আপনি 2.85 বা 2 পয়েন্ট সামথিং নিয়েও যদি পাস করেন, বা দুইটা মিলিয়ে যদি হচ্ছে দেখা যায় যে না আপনার 6 আছে, তা তবুও আপনি কি পরীক্ষা দিতে পারবেন। তো যারা হচ্ছে একদমই নর্মাল লেভেলের স্টুডেন্ট রয়েছেন, অর্থাৎ যাদের পরীক্ষার রেজাল্ট তেমন বেশি একটা ভালো হয়নি, যাদের 2.3 রয়েছে, তো দুইটা মিলে যদি 6 থাকে তাহলে আপনারা 7 কলেজে পরীক্ষা দিতে পারবেন। আর 7 কলেজ তো আমি বললামই, ঢাবি হচ্ছে আপনার সার্টিফিকেট প্রদান করবে, তো এটারও অবশ্যই ভ্যালু কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এরপরে সবার লাস্টে আসতেছে হচ্ছে কমার্সের আপনার এসএসসি এইচএসসি দুইটা মিলিয়ে হচ্ছে আপনার অবশ্যই 6.5 লাগবে, 6.50 এটা লাগবে। যদি থাকে এইটা বা এটার উপরে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে, আবেদন যোগ্যতা। তো আশা করি বিষয়গুলো সব বুঝতে পেরেছেন যে বিষয় মান বন্টন, তারপরে আবেদন যোগ্যতা কত, আর নেগেটিভ মার্কিং আবারও বলতেছি যে নেই। তো মোটামুটি যদি প্রিপারেশন যদি থাকে, আপনার অ্যাডমিশনে যেরকম প্রিপারেশন নিয়েছেন এটার মধ্যে এরকম প্রিপারেশন কিন্তু নিতে হবে না। জাস্ট আপনি ফ্লোটা ধরে যদি রাখেন পড়ার, অর্থাৎ 50%ও যদি ধরে রাখেন, তাহলে আমি বলবো ভালো কলেজ আসার সম্ভাবনা অনেক বেশি আছে আপনার, ঠিক আছে। আচ্ছা, এরপরে সবার লাস্টের বিষয়ে আসবো, যেটা সিট সংখ্যা হ্যানত্যান আর আবেদনের আনুমানিক কতটুকু সময় থাকে তারিখগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো আমরা এই ক্লাসের হচ্ছে লাস্ট স্লাইডে যাচ্ছি, ওকে, সেই উত্তরগুলো জানতে। ওকে, তো এখন যদি আসি আমরা আসন সংখ্যা এবং সম্ভাব্য সময়, তাহলে আশা করি আপনি কম্পিটিশনের বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আসন সংখ্যার কথা যদি বলি, আসন সংখ্যা হচ্ছে টোটাল বিজ্ঞান বিভাগের থেকে
বিজ্ঞানের টোটাল ৭ কলেজের আসন রয়েছে মোটামুটি লেভেলের, অর্থাৎ ৬,৫৫০টি। ঠিক আছে? তো আনুমানিক বলা যেতে পারে বিজ্ঞানে যদি আপনি 70%, হ্যাঁ 60-70% মার্ক অ্যাটলিস্ট আপনাকে কিন্তু রাখা লাগবে। তাহলে আপনি কিন্তু ভালো কলেজে কিন্তু পেতে পারেন। ঠিক আছে? কারণ 50% থাকলেও এটা একটু মানে ইভেন স্টিভেন হয়ে যায়। ঠিক আছে? মানে একটু মানে ঝামেলা হইতে পারে। তবে চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনার 60-70 প্লাস স্কোর রাখা। ঠিক আছে? 100 এর মধ্যে। তাহলে আশা করি আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। ঠিক আছে? বিজ্ঞান বিভাগের যারা স্টুডেন্টরা রয়েছেন, যারা এই ভিডিও দেখতেছেন বিজ্ঞান বিভাগের, ওকে, সো আপনাদের সিট সংখ্যা চাইলে এটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন, সমস্যা নেই। ওকে, আপনাদের ফ্রেন্ডদেরকেও জানাতে পারেন। আর মানবিক বিভাগের সিট সবচেয়ে বেশি, কারণ আমরা মোটামুটি সকলেই জানি ডিপার্টমেন্টও হচ্ছে সবচেয়ে বেশি মানবিকের। ঠিক আছে? ভার্সিটি লেভেলের। আর সেটা সিট হচ্ছে কয়টা? ৯,৯৮১টা। তো মানবিকের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, যদি আপনারা 50%ও যদি স্কোর করতে পারেন, অর্থাৎ যদি 50%ও যদি স্কোর করতে পারেন, কি বলে, 50%ও যদি স্কোর করতে পারেন আপনার পরীক্ষায়, অর্থাৎ ১০০-র মধ্যে ৫০ বা ৬০, তাহলে ইজিলি পাবেন চান্স। ঠিক আছে? আর ৭০-৮০ পেলে তো কোনো কথাই নেই, তাহলে ভালো ভালো কলেজ আসবে, ইডেন, বদরুন্নেসা, এরপর হচ্ছে তিতুমির কলেজ। ঠিক আছে? এছাড়াও মাইগ্রেশন করার সুযোগ রয়েছে, যদি ধরেন আপনার কেউ ইডেন যদি অনেক দূর হয়ে যায় কারোর, তাহলে হচ্ছে কি আপনি মাইগ্রেশন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার তিতুমির বা আশেপাশের কলেজ যদি থাকে যেটা আপনার জন্য কাছে, সেটা নিতে পারবেন। বাট যদি উপরের ক্লাস থেকে, অর্থাৎ উপরের কলেজগুলো থেকে কিন্তু র্যাঙ্ক নিচে আসবে, বাট নিচের কলেজ থেকে কিন্তু উপরে যেতে পারবেন না আপনি। ঠিক আছে? তো এই জন্যই বলতেছি যে রেজাল্টটা একটু ভালো রাখেন যাতে ভালো কলেজটা আসে। ঠিক আছে? ওকে, আর র্যাঙ্কে কোথায় কি কি কলেজ আছে সেটা তো একটু আগে এটা নিয়ে আলোচনা করলামই। আর এরপরে আসছে বাণিজ্য। বাণিজ্য ইউনিটে সিট সবচেয়ে কম, এই জন্য বাণিজ্য ইউনিটে বিশেষ করে স্টুডেন্টদের 60 প্লাস কিন্তু রাখতেই হবে আপনাকে। ঠিক আছে? 60-এর উপরে কিন্তু আপনাকে পেতেই হবে। ঠিক আছে? বাট সবচেয়ে ভালো হয়, সেফ জোন হচ্ছে 70 বা 75 প্লাস, বিশেষ করে 75 প্লাস। ঠিক আছে? তাহলে আপনার অনেক ভালো কলেজগুলো আসবে, যেমন ঢাকা কলেজ, তারপরে তিতুমির কলেজ, এগুলো আসবে। ঠিক আছে? এরপরে আশা করি তিনটার আসনসমূহ সম্পর্কেও আমরা জানতে পারলাম, একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে। আর এটা কিন্তু এই যে গতবার থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? ওকে, এখন রিসেন্ট আপডেটে এই টাইপেরই সিট থাকার কথা, আনুমানিক এরকমই থাকবে। ঠিক আছে? ১০-২০-এর মতো একটু পার্থক্য হতে পারে সিট সংখ্যার মধ্যে, তবে ম্যাক্সিমামই সেম। আচ্ছা, এরপরে আমরা একটু জেনে নিই যে আনুমানিক কত মাস সময় থাকে এইচএসসি পরীক্ষার পর। তো আনুমানিক যদি বলি, এটা অবশ্য নির্ভর করে হচ্ছে আপনার দেশের পরিস্থিতির উপরও অনেকটা। তবে আনুমানিক বলা যেতে পারে যে ৬ থেকে ৭ মাস পর এই ৭ কলেজের পরীক্ষাটা কিন্তু শুরু হয় আপনার এইচএসসি পরীক্ষার পরে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যতগুলো পরীক্ষা রয়েছে, কারণ আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আগে শেষ হবে। শেষ হওয়ার পর গুচ্ছ পরীক্ষাও শেষ হবে। গুচ্ছ পরীক্ষা শেষ হওয়ার পর আপনার হচ্ছে ৭ কলেজের পরীক্ষার আপনার ৭ কলেজের পরীক্ষার ফর্ম রিলিজ করা হয়। ঠিক আছে? তো অবশ্যই আপনারা সার্কুলারগুলো দেখবেন আর আবেদন করতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে? তো আশা করি আবেদন যোগ্যতা যেহেতু অনেক কম প্রয়োজন, তো মোটামুটি লেভেলে যদি আপনার পড়ালেখা থাকে, তবুও আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। ঠিক আছে? আর যেটা আমি বলেছিলাম যে কোন বই আপনার জন্য লাগবে, সেটা আপনাকে আমি সাজেস্ট করব। আপনাকে এত বই কিনা লাগবে না। ঠিক আছে? অ্যাডমিশনের জন্য লাগতে পারে, সেটার জন্য আমি খ ইউনিটের জন্য কি কি বই লাগবে সেগুলো আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আলাদাভাবে, তো চাইলে ওটা দেখতে পারেন, বুক লিস্ট। আর ৭ কলেজের জন্য আপনাকে জাস্ট একটা প্রশ্ন ব্যাংক নিলেই হবে। ঠিক আছে? অর্থাৎ ৭ কলেজের একটা প্রশ্ন ব্যাংক নিলেই হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, চেষ্টা করবেন আর যেটাই নেন না কেন জয়কলিটা না নিতে। ঠিক আছে? কারণ জয়কলিতে ইনফরমেশনটা একটু বেশি, অতিরিক্ত আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে? ইভেন আমি অনেকের রিভিউ কিন্তু নিয়েছি। ঠিক আছে? এখানে আমি জয়কলির আসলে বদনাম করতেছি না, বিষয়টা আসলে যেটা সত্যি কথা, যেটা ফ্যাক্ট। ঠিক আছে? জয়কলি ছাড়া অন্যান্য যে প্রশ্ন ব্যাংক আছে, ৭ কলেজের প্রশ্ন ব্যাংক, ওইটাই যদি আপনি ভালো করে যদি পড়েন, তাহলে সেখান থেকে প্রশ্ন রিপিট আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? বেশিরভাগই আপনার 40% কোয়েশ্চেন কিন্তু রিপিট আসে। এটা আপনি সায়েন্স হন, আর্টস হন আর কমার্স হন, যে ডিপার্টমেন্টেরই হন না কেন। তো এটা অনেক একটা বাড়তি সুবিধা। তো যদি কোয়েশ্চেন ব্যাংক ভালো করে সলভ করতে পারেন, আর যারা মানবিকে রয়েছেন তারা অবশ্যই সাম্প্রতিকের জন্য প্রফেসরসের যে প্রতিনিয়ত বের হয় সেটা নেবেন। প্রফেসরসের সাম্প্রতিক বিষয়, এটা মার্চ হিসাবে বের হয়, তো আনুমানিক 25 বা 30 টাকার মতো নিতে পারে। আর প্রশ্ন ব্যাংকের যদি মূল্যটার কথা বলি, তো আনুমানিক মূল্য আপনার 200 বা 300 টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন প্রশ্ন ব্যাংক।
ঠিক আছে, সবগুলো একসাথেই আছে ওটার ভিতরেই। ঠিক আছে, যে যে সাবজেক্টে পরীক্ষা হবে সেগুলো একসাথেই থাকে। তো আপনি যে ইউনিটের আছেন তো এটা লাইব্রেরিতে যেয়ে বললেই, নিকটস্থ লাইব্রেরিতে যেয়ে বললেই হবে যে 7 কলেজের প্রশ্ন ব্যাংক দিতে। ঠিক আছে, মানবিকের হোক, বিজ্ঞান, বাণিজ্য, যেটাই হোক না কেন সেটা অবশ্যই সংগ্রহ করবেন। তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আচ্ছা, তো এই ছিল এখনকার ভিডিও। আশা করি আপনারা হয়তো অনেক কিছু জানতেন না বা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। ওকে, সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর শুভকামনা রইলো আপনাদের 7 কলেজের পরীক্ষার্থী যারাই রয়েছেন তাদের সকলের জন্য। আশা করি যাতে আপনারা অনেক ভালো ভালো কলেজগুলোতে যাতে পড়তে পারেন। আর নিয়মিত ক্লাস করারও চেষ্টা করবেন, কারণ হচ্ছে অনার্স লেভেলটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনার্স লেভেলে যারা হচ্ছে স্কিল যারা অর্জন করতে না পারে, ঠিক আছে, বা অ্যাসাইনমেন্ট না দেন, বা হচ্ছে আপনি যদি আপনার কি বলে ভাইভাতে অংশগ্রহণ যদি না করেন, তাহলে কিন্তু এটা আপনাদের বিশেষ করে জবের ক্ষেত্রে কিন্তু অনেক ইফেক্ট পড়ে। বিশেষ করে যাদের চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য তো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। তাছাড়া আজ আরেকটা বিষয়, যেটা যদি আমি যদি খরচের কথা যদি বলি, অর্থাৎ আনুমানিক খরচ কেমন হতে পারে যদি 7 কলেজ থেকে পড়েন, যেই কলেজই পড়েন না কেন, 7 কলেজের যে কোনো কলেজেই, 7 কলেজের মধ্যে যেই কলেজে পড়েন না কেন, আপনার আনুমানিক বছরে খরচ হতে পারে 4 থেকে 5,000, সর্বনিম্ন কথা বলছি। ঠিক আছে, এখন বিজ্ঞান ইউনিটে যারা রয়েছেন তাদের একটু বেশি লাগতে পারে, বাট 6-এর মধ্যে হয়ে যায় বছরে। তো এটা খরচ কিন্তু অনেক কম, আপনি টিউশনিতেই আপনি ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, অবশ্যই 7 কলেজে হচ্ছে পড়ার চেষ্টা করবেন। এটা একদম লাস্ট অপশন বলতে গেলে, কারণ সবার লাস্টেই পরীক্ষা হয়। ঠিক আছে, যাতে এইটা যেন আপনার থাকে, পড়ার ফ্লোটা মিস করবেন না, এতটুকুই আপনার কাছে আমার চাওয়া রইল। ওকে, সো আবারও বললাম যে সবাইকে শুভকামনা রইল, বেস্ট অফ লাক সবাইকে। ওকে, সো আজ তাহলে আমি আবির স্যার আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সটে আরও অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ওকে, তত